আপনারা জানেন যে আমার চ্যানেলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে সমস্ত ভিডিওগুলো দেখানো হয় সেগুলোর মধ্যে তথ্য, যুক্তি, প্রমাণ সহ একটা বিষয়কে আপনাদের সামনে তুলে ধরি আমি, যাতে আপনারা নিজেরাই সেই বিষয়গুলোকে খুঁটিয়ে দেখে বিচার বিবেচনা করতে পারেন। ঠিক যেমন আজকে আবার আমি বলতে এসেছি চন্দননগরের 60-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমন এবং এই বিষয়ে আমাদের প্রিয় দিদি, যিনি আজ আর আমাদের মধ্যে নেই, সেই মমতা দাস তিনি কি বলে গিয়েছিলেন। দেখুন, মমতা দাসের বিস্তারিত ভিডিও এর আগে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তিনি আমাদের ছেড়ে চলে যাওয়ার পরও আমি ভিডিও করেছি। তার কথার মধ্যে আবেগ ছিল, তার কথার মধ্যে বহু যন্ত্রণা ছিল, না পাওয়ার গ্লানি ছিল, এবং তাকে আমরা যারা সামনে থেকে দেখেছি তার দুটো মায়া ভরা চোখের দিকে তাকিয়েছি, আমরা আবেগ আপ্লুত হয়েছি। কিন্তু কখনোই আমি যুক্তির বাইরে যাইনি, তথ্যের বাইরে যাইনি, কারণ আমি জানি আমার আবেগ, আমার যন্ত্রণা সেগুলো আমার একান্তই নিজস্ব। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে যারা গবেষণা করছেন তাদের কাছে প্রধান হওয়া উচিত যুক্তি, তর্ক এবং অবশ্যই তথ্য প্রমাণ। তাই মমতা দাসের বিষয়টা নিয়েও আমরা যুক্তি এবং তথ্যের ভিত্তিতেই আপনাদের সামনে এর আগে বিস্তারিত ভিডিও করেছি। এবার বিষয়টা হলো মমতা দাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে গবেষণার কাজে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের বহু ইন্টারভিউকে এক করে যখন এই 2026-এর বইমেলায় আমরা একটা গ্রন্থ সুভাষ ফিরেছিলেন প্রকাশিত করলাম, তারপরে বহু তথাকথিত নেতাজি গবেষক সেই 60-এর দশকের চন্দননগরের নেতাজির আগমনের বিষয়টা নিয়ে জল ঘোলা শুরু করে দিলেন এবং আক্রমণের বিষয়বস্তু হয়ে উঠলাম আমি এবং আমার বই। এগুলো তারাই করে থাকেন যখনই তারা দেখেন নিজেদের পপুলারিটিতে ভাগ বসছে বা তাদের বইয়ের জায়গায় অন্য গবেষকদের বই বিক্রি হচ্ছে, তখনই তারা এরকম ধরনের কাজ করে থাকেন। আমি সেই বিষয়টা নিয়ে চিন্তিত ছিলাম না, কিন্তু তাদের প্রচারের ঠেলায়, বলা ভালো অপপ্রচারের ঠেলায়, চন্দননগরে নেতাজির আগমন এবং মমতা দাসের দেওয়া সাক্ষ্য বিষয়টাই যখন প্রশ্নের মুখে পড়ল, তখন আমার এটা কর্তব্য মনে হলো যে আপনাদের সামনে আবার প্রমাণ তুলে ধরে বিষয়টাকে পরিষ্কার করে দিই। তাই আজকে এই ভিডিওতে আবার সেই বিষয়টাকে নতুন করে আপনাদের মগজে একেবারে গেঁথে দেব, তারপর দেখি কে কি বলেন। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। মমতা দাস এই নামটা সম্পর্কে এখন আপনারা সবাই কম বেশি জানেন। তিনি ছিলেন চন্দননগরের প্রবর্তক সংঘের বয়োজ্যেষ্ঠা সদস্যা। প্রবর্তক সংঘটা কি? প্রবর্তক সংঘ সম্পর্কে আসুন বিস্তারিত জানি। প্রবর্তক সংঘ হল আমাদের বাংলায় স্বদেশী আন্দোলনের প্রথম যুগে, সেই 1905 সাল, সেই সময়েরও আগে বিপ্লবী মতিলাল রায় প্রতিষ্ঠিত একটি ধর্মীয় সমাজসেবী জাতীয়তাবাদী প্রতিষ্ঠান, একটা আশ্রম। মমতা দাস এই প্রবর্তক সংঘের প্রবীণ সদস্যা ছিলেন। তার গুরুদেব অরুণচন্দ্র দত্ত ছিলেন অগ্নিযুগের বিপ্লবী আন্দোলনের অন্যতম দুর্ধর্ষ বিপ্লবী নেতা। সেই মমতা দাসই একটা ইন্টারভিউ আমাকে দিয়েছিলেন, যেটা আমি প্রচার করি। আর সেই ইন্টারভিউতে প্রায় 88 বছর বয়সে মমতাদি দাবি করেছিলেন যে 1967 সালে চন্দননগরের প্রবর্তক সংঘে থাকতে এসেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র। চন্দননগর সম্পর্কে যারা কম বেশি জানেন তারা সকলেই জানেন যে চন্দননগর ব্রিটিশের উপনিবেশ ছিল না। এখানে ফ্রান্স ফরাসিরা উপনিবেশ স্থাপন করেছিলেন, আর সেই কারণে এখানে ফরাসিদের দখল থাকায় ব্রিটিশ আইনকানুন খুব বেশি লাগু হতো না। সেই জন্য আলিপুর বোমা মামলার পরবর্তী সময় বা আলিপুর বোমা মামলার আগেও বহু বিপ্লবী তাদের সেফ হাউস হিসেবে চন্দননগরকে ব্যবহার করেছেন। অগ্নিযুগের বিপ্লবী অরবিন্দ ঘোষ, অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যদুগোপাল মুখোপাধ্যায়, অবনী মুখার্জি, নরেন্দ্রনাথ ভট্টাচার্য সহ পরবর্তীকালে বিপ্লবী দীনেশ মজুমদার, চট্টগ্রাম যুব বিদ্রোহের বিপ্লবী নেতা গণেশ ঘোষ, মাখনলাল সবাই এই চন্দননগরের গুপ্ত সমিতির আশ্রয় পেয়েছিলেন ব্রিটিশ পুলিশের নাগাল এড়িয়ে থাকার জন্য। কিন্তু সুভাষচন্দ্র বুঝতে পারেননি যে সেই চন্দননগর আর 1967 চন্দননগর এক নয়। তাই তিনি যখন চন্দননগরে থাকতে এসেছিলেন, কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারেন চন্দননগর বদলে গিয়েছে এবং এটা তার জন্য আর সুরক্ষিত জায়গা নয়। তাই তিনি সেখান থেকে চলে যান। আমাদের ভিডিওতে এইরকমই দাবি করেছিলেন মমতা দাস। মমতা দাসের বয়স, মমতা দাসের কথা বলা, মমতা দাসের সঙ্গে ব্যবহার সব দেখে তার কোনো খারাপ অভিপ্রায় বা তিনি মিথ্যে কথা বলছেন এরকম ভাবার কোনো কারণ আমরা অন্তত খুঁজে পাইনি। কিন্তু তবুও যেহেতু বিষয়টা নেতাজি সুভাষচন্দ্রের, তাই আই এম বোস সবসময় যুক্তি, তর্ক, তথ্য প্রমাণ দিয়ে সবকিছুকে বিচার ব্যাখ্যা করে। তাই এই বিষয়টা নিয়েও আমরা যথেষ্ট গবেষণা করি এবং তথ্যগুলো খুঁজে বার করার চেষ্টা করি।
মমতা দাস প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা, অন্যতম বিপ্লবী মতিলাল রায়ের জীবিত থাকাকালীন প্রবর্তক সংঘে এসেছিলেন। তার প্রবর্তক সংঘে আসার বছরের কথা তিনি যেটা জানিয়েছেন সেটা হলো 1957 সাল। 1959 সালের 10ই এপ্রিল সংঘগুরু মতিলাল রায়ের মৃত্যু হয়। এরপর সংঘপ্রধান হয়েছিলেন মতিলাল রায়ের ছায়াসঙ্গী, যার কথা বললাম, বিপ্লবী অরুণচন্দ্র দত্ত। তার তত্ত্বাবধানেই প্রবর্তক সংঘ চলতে থাকে এবং সেখানে দীক্ষিত হন মমতা দাস। এরও 8 বছর পর মমতা দাসের সঙ্গে সেই ঐতিহাসিক ঘটনা ঘটে, যেটা নিয়ে আমরা কথা বলবো। অরুণচন্দ্র দত্ত মমতা দাসকে নিয়ে গিয়েছিলেন সেই রহস্যময় মানুষটার কাছে। মমতা দাসের দাবি ছিল যিনি সুভাষচন্দ্র। মমতা দাস বলেছিলেন যে অরুণ সোমের পুত্রের কাছে তৎকালীন সংঘগুরু মানে অরুণচন্দ্র দত্ত জানতে পেরেছিলেন নবদ্বীপ সংলগ্ন অঞ্চলে সন্ন্যাসীর বেশে এসেছেন সুভাষ। পূর্ব পরিচিতের এক বাড়িতে সুভাষচন্দ্র রয়েছেন। এই অরুণ সোমের পুত্র সেখানে গেলে সন্ন্যাসী সুভাষচন্দ্র অত্যন্ত উৎসাহী হয়ে চন্দননগর সম্পর্কে অনেক পুরনো কথা জানতে চাইলেন। ফরাসি আমলে চন্দননগরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব এবং চন্দননগর স্বাধীনতার সাংবিধানিক বিষয়ে নানা দায়িত্ব সামলেছিলেন এই অরুণচন্দ্র দত্ত। আর অরুণ সোমের পরিচয় দেওয়া কিন্তু এক্ষেত্রে অত্যন্ত আবশ্যক। কে এই অরুণ সোম সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। চন্দননগর গুপ্ত সমিতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অরুণ সোম। তার বাড়িতে বোমা তৈরি হতো। বোরাইচণ্ডীতলায় মতিলাল রায়ের বাড়ির সংলগ্ন সেই বাড়ি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু ব্রিটিশ ইন্টেলিজেন্সের নথিতেও অরুণ সোমের নাম কিন্তু রয়েছে। তাই এটা স্পষ্ট যে 1967 সালে সন্ন্যাসী রূপে সুভাষচন্দ্রের বঙ্গদেশে ফিরে আসার যারা সমালোচনা করছেন তারা চন্দননগরের গুপ্ত সমিতির স্তম্ভ অরুণচন্দ্র সোম আর অরুণচন্দ্র দত্তের বিষয়ে কিছুই জানেন না। এই দুই বিপ্লবী সেই যুগে বাংলায় এত পরিচিত নাম ছিল যে সুভাষচন্দ্র তাদের সঙ্গে খুব ভালোভাবে জড়িত ছিলেন। বিষয়টা তাই স্বাভাবিক যে সুভাষচন্দ্র যদি ফিরে আসেন তাহলে এই দুই বিপ্লবীর সাথে যোগাযোগ স্থাপন করতেই পারেন। এটা শুনে অনেকেই অবাক হচ্ছেন, অনেকে বলছেন আমি নাকি মিথ্যে কথা বলছি, বানিয়ে প্রচার করছি। কিন্তু একটু যদি আপনারা আমাকে আক্রমণ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে খুঁটিয়ে দেখেন, দেখবেন আমার প্রচার করার কিচ্ছু নেই। তার কারণ দাবিটা করেছিলেন চন্দননগরের প্রবর্তক সংঘের প্রবীণ সদস্যা মমতা দাস এবং দুজন যাদের কথা তিনি বলেছিলেন। এই অরুণ সোম, যিনি নবদ্বীপ থেকে ফিরে এসে বিষয়টাকে প্রবর্তক সংঘের তৎকালীন সংঘপ্রধান অরুণচন্দ্র দত্তের কাছে বলেছিলেন, এবং অরুণচন্দ্র দত্ত যখন দেখা করতে যান নবদ্বীপে সন্ন্যাসী রূপে থাকা সুভাষচন্দ্রের সঙ্গে, তখন তার সঙ্গে গিয়েছিলেন এই মমতা দাস। উনি তো ভাবছিলেন যে উনি নেই, কেন যে প্রেম বাস হয়েছে তাতেই মারা গেছে, এটাই সবাই জানে, উনিও জানতেন। তারপরে যখন প্রেম সোম আমাদের পাশের বাড়ির ওই অরুণ সোম আমাদের পাশে জমিদার, তার ছেলে, সে তখন একদিন এসে বললো, অরুণদা এরকম এরকম নবদ্বীপে একজন এসছেন, অনেক লোক গেছেন, আমিও সেখানে গেছি। আচ্ছা, গিয়ে উনি জিজ্ঞেস করলেন প্রবর্তকের সব কেমন চলছে, কেমন আছে, ওখানে কে কে আছে, এসব সব জিজ্ঞেস করেছেন। সেটা এসব বলাতে অরুণদার মনে খুব একটা ইয়ে হলো যে তাহলে তো আর কেউ না, এই যে দেখছি তাহলে। তখনই উনি চিঠি লিখলেন। পুরো বিষয়টা এতটাই সহজ এবং সরল যে যদি আপনারা একটু সরলভাবে বিচার করে দেখেন, দেখবেন এই দুই বিপ্লবীর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রের আগেও যোগাযোগ ছিল। মমতা দাস যে দাবি করেছেন সেটাকে ধ্রুব সত্য বলে মেনে না নিয়ে আমরা যথেষ্ট তথ্য তালাশ করেছিলাম, সেই প্রমাণ আজ দেব। সেদিন যেদিন আমি মমতা দাসের ইন্টারভিউ নিয়েছিলাম, আমার সঙ্গে ছিলেন আমার দুই লেখক বন্ধু সৈকত নিয়োগী এবং সৌম্যব্রত দাশগুপ্ত। আজকে সৈকত নিয়োগের মুখ থেকে শুনে নেব চন্দননগরের বিপ্লবী গোষ্ঠীর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্ক আদৌ ছিল কি ছিল না। কারণ এই বিষয়টা নিয়েও অনেক প্রশ্ন অনেকে তুলছেন যে নেতাজির সাথে চন্দননগরের কি সম্পর্ক আছে, কেন নেতাজি হঠাৎ করে চন্দননগর চলে এলেন। এছাড়া বলে রাখি, সৈকতের অগ্নিযুগের চন্দননগর নিয়ে তার গবেষণা রয়েছে। তার গবেষণালব্ধ কাগজপত্র সরকারি আর্কাইভ থেকে এনে একটা মিউজিয়াম তৈরি হয়েছে। সুতরাং সেই সব কাগজের ভিত্তিতেই সৈকত এখানে যা বলার বলবেন। সুভাষচন্দ্রের ছোটবেলা থেকেই তার মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তুলেছিলেন হেমন্ত সরকার, এবং সেই সূত্র ধরে বিভিন্ন জায়গাতে তার যাতায়াত ছিল। সুভাষচন্দ্রের ছোটবেলা মানে আমরা ধরো 1914 সেই সময়ের কথা বলছি, 15 এই সময়ের কথা বলছি। তো সেই সময় থেকে প্রবর্তক সংঘ মানে তার একটা নিজস্ব ভাবধারাতে শ্রী অরবিন্দের অধীনে একটা আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তুলেছিল গোটা বাংলায়। তো সেরকম সময় থেকেই সুভাষচন্দ্রের টান। কিন্তু সুভাষচন্দ্রের সেখানে যাওয়ার
প্রথম যদি আমি রেকর্ডেড ভার্সন হিসেবে ধরতে চাই, তাহলে বলা যেতে পারে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মানে আলিপুর বোমা মামলার যে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে কনভিক্টেড ছিলেন এবং মানে আন্দামানে জেল খেটে এসেছেন, সেই উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সাথে সুভাষচন্দ্রের সখ্যতা হয়। সেটা 1921 সাল, যখন তিনি প্রথম কলকাতায় ফিরে এলেন আইসিএস ত্যাগ করে। সেই সময়ে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তখন জেল খেটে মানে কলকাতায় ফিরেছে, এবং ফেরার পর তিনি তখন মানে দেশবন্ধু, তিনি যে নারায়ণ পত্রিকার কথা বলো, ফরওয়ার্ড পত্রিকার কথা বলো, লিবার্টি পরে হলো, তো এই সমস্ত যে পত্রিকাগুলো চলছিল সেই সমস্ত পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তো সেরকম সময় উপেন্দ্রনাথের হাত ধরে কলকাতায় তিনি এসেছিলেন। এরপরে দেখা যায় 1931 সালে যখন তাকে ওখানে মানে সরাসরি প্রবর্তক সঙ্গে যিনি সংঘগুরু মতিলাল রায়, মতিলালের প্রত্যেকবার তার জন্মজয়ন্তীতে অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানের সময় বক্তব্য রাখার জন্য সুভাষচন্দ্রকে আহ্বান জানানো হয়েছিল। এছাড়া তো তার যাতায়াত ছিলই। 37 সালে যখন তিনি আবার ইউরোপ থেকে ফিরে আসলেন এবং জাতীয় রাজনীতিতে একটা ফাদার ফিগার হয়ে সুভাষচন্দ্রের মানে একটা ছাত্র রাজনীতি, যুব রাজনীতির থেকেও ঊর্ধ্বে সরাসরি নেতা হিসেবে তার যে জাতীয় নেতা হিসেবে তার যে পরিচয় গড়ে উঠলো। 38-এ তিনি যখন রাষ্ট্রপতি হলেন, তখন কংগ্রেসের সভাপতি রাষ্ট্রপতি বলা হতো, তো তারপরেও তিনি চন্দননগর গিয়েছেন এবং তাকে ফেলিসিটেশন দেওয়া হয়। তো এই যোগাযোগটা অনেক পুরনো, এবং চন্দননগর সম্পর্কে তার যে চিন্তা ভাবনা তার মাথায় ছিল সেই সময় চন্দননগর, সেটা হচ্ছে চন্দননগর যেহেতু ফরাসি উপনিবেশ ছিল, তো সেখানে ঢুকতে হলে ব্রিটিশ পুলিশকে পারমিশন নিতে হতো। এমনকি একটা মন্দির আছে চন্দননগরের প্রবর্তক আশ্রমের অধীনে, যেখানে রবীন্দ্রনাথকেও দেখতে পাওয়া যায়, রবীন্দ্রনাথের একটা ছবি পাওয়া যায় যেখানে তার সামনে দাঁড়িয়ে। তো সেই মন্দিরটা একটা অদ্ভুত স্ট্রাকচার, যার মধ্যে একটা মানে গুপ্ত প্রকোষ্ঠ ছিল যেখানে বিপ্লবীদেরকে আশ্রয় পর্যন্ত দেওয়া হতো। সেই ভাবমূর্তিটাই সুভাষচন্দ্রের কাছে, সেই চন্দননগরের ভাবমূর্তিটাই চিরকাল ভাস্বর হয়েছিল। অরুণ দত্তের পরিচয়টা এখানে দেওয়া খুব প্রয়োজন। বিপ্লবী অরুণ দত্ত মানে বিপ্লবী হিসেবে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা বোঝা যায় যে লর্ড হার্ডিঞ্জকে যখন মানে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে যখন বোমা মারার পরিকল্পনা করলেন রাসবিহারী বসু এবং চন্দননগরের সমস্ত বিপ্লবীরা, এই বোমাটা তো তৈরি হয়েছিল চন্দননগরে, এবং 1912 সালের 23শে ডিসেম্বরের কথা বলছি। তো সেই বোমাটা এখান থেকে নিয়ে যাওয়াটা, সেটা বিভিন্ন মানে লজিস্টিক্স, যেটা সেই লজিস্টিক্সে পার্ট বাই পার্ট হয়েছে দিল্লি অব্দি, যাতে সরাসরি পুলিশ ধরতে না পারে। তো চন্দননগর থেকে সেই বোমাটা মানে ফরাসি চন্দননগর থেকে ব্রিটিশ ভারতবর্ষে নিয়ে মানে ঢোকার মানে কলকাতা দিয়ে পাস করানোর যে দায়িত্বটা, সেই দায়িত্বটা ছিল অরুণচন্দ্র দত্তের ওপর। মানে এতটাই তিনি মতিলাল রায়ের কাছের মানুষ ছিলেন। তো এবং তারপর দেখা যায় আইবির যে রেকর্ডেড অরুণ দত্তের ওপর পার্টিকুলারলি যে হিস্ট্রি শিট, সেখানে দেখা যায় যে ওটা ফেল করার পর, ওই চেষ্টাটা ফেল করার পর অরুণ দত্তের উপর মানে দায়িত্ব দেওয়া হয়েছিল চন্দননগরের প্রবর্তক সংঘের তরফ থেকে এই ভাইসরয়কে মারার। এবং তারপরে যখন মানে লর্ড হার্ডিঞ্জ বাংলায় এসেছিলেন, তখনও তাকে মারার চেষ্টা হয়, এবং সেই চেষ্টার আগে আগেই অরুণ দত্তকে মানে পুলিশ ধরে তাকে প্রচন্ড টর্চার করা হয়। এবং সেখানে যে অফিসার ছিলেন, সে অফিসার একটা মানে অদ্ভুত কথা বলছে যে এই লোকটাকে আমি কিভাবে মারবো, এই লোকটা তো পাগল, মানে তাকে মারছি, সেই মারের কোনো ইয়ে হচ্ছে না, মানে তার কোনো রিয়াকশন হচ্ছে না, এরকম টাইপের মানে তার স্টেটমেন্টটা দেওয়া ছিল। বেসিক্যালি সেটা না, বেসিক্যালি এরা যেহেতু প্রবর্তক সঙ্গে যোগ সাধনার একটা বিরাট ভূমিকা ছিল, মানে বিপ্লবী তো শুধু নয়, মানে টেকনোলজির পাশাপাশি স্পিরিচুয়ালিটি তার মানে সামঞ্জস্য মানে এই বিপ্লবীদের মধ্যে গড়ে উঠেছিল। তো তাদের মধ্যে যে যোগ সাধনার ফলে এই শিক্ষাটা এসেছিল যে বাহ্যিক কোনো কিছুই তাদেরকে স্পর্শ করতো না। এবং আমার মনে হয় এখনো মমতাদির সংরক্ষিত যে রেকর্ডেড স্টেটমেন্টস গুলো, সারা জীবন ধরে তিনি যেগুলো সংরক্ষণ করেছিলেন, সেগুলো এখনো চন্দননগরের বিভিন্ন কাছে পড়ে আছে, বিভিন্ন লোকের কাছে, সেগুলো খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। সুভাষচন্দ্র আর অরুণ দত্তের যে সম্পর্ক, মানে 47 সালের আগের বা 41 সাল মানে সুভাষচন্দ্রের দেশ ত্যাগের আগের পর্যন্ত, সেই রেসপেক্টে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, হচ্ছে মতিলাল রায় কিন্তু গান্ধীজি এবং সুভাষচন্দ্রের মধ্যে যে ডিসপুট, মানে যেটা 38-এর পরে মানে 39 ত্রিপুরী কংগ্রেসের রাজপথে সেই সময় হয়েছিল, তো সেইটা মেটানোর জন্য এমনও পরিস্থিতি এসেছিল যে মতিলাল রায়
মানে এলগিন রোডে বসু বাড়িতে এসেছিলেন গান্ধীজির উপস্থিতিতে। তো সেই সময় অরুণ দত্ত তার সঙ্গে ছিলেন। এগুলো সবই আমি রেকর্ডেড স্টেটমেন্টের ভিত্তিতে বলছি। প্রবর্তক সঙ্গে আগেও গিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র, এবং মমতা দাসের ইন্টারভিউ যখন আমরা নিয়েছিলাম সেখানে মমতা দাস বলেছেন যে নেতাজির আগমনের কথা, পুরনো খাতায় নেতাজির নিজের হাতের লেখা নোটের কথা, এবং তৎকালীন সংঘের যিনি প্রধান সেই বিপ্লবী অরুণচন্দ্র দত্তের সঙ্গে নেতাজির সম্পর্কের কথা। সুতরাং এই বিষয়টা স্পষ্ট হলো এই বিষয়গুলোতে আমার কোনো হাত নেই, এগুলো ঐতিহাসিক সত্য। যাই হোক, এবার আমরা আমাদের আলোচনায় ফিরি। 1967 সালের এপ্রিল মাসে সন্ন্যাসী সুভাষচন্দ্র নবদ্বীপে আশ্রিত। শুভ সংকেত পেয়ে অরুণচন্দ্র দত্তের সাথে মমতা দাস সেখানে পৌঁছলেন। সহযাত্রী ছিলেন কে? বিপ্লবী অরুণ সোমের পৈত্রী এবং প্রবর্তক সংঘের সদস্য মধুসূদন গুপ্ত। নবদ্বীপে সেই বাড়ির সদস্য আগমনী ঘোষ তাদের আমন্ত্রণ জানিয়েছিল। পুরনো বন্ধুকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে গেলেন দুজনে। দুজনকে জড়িয়ে ধরলেন, মানে অরুণ দত্ত এবং সুভাষচন্দ্র। মমতা দাসরা হতবাক হয়ে দেখলেন, কারণ তখন মমতা দাসের বয়স অনেক কম ছিল। তিনি নেতাজিকে এর আগে ছবিতেই দেখেছেন। আমি মমতাদিকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি চিনলেন কি করে? মমতাদি আমার চ্যানেলের ইন্টারভিউতে আমাকে বলেছিলেন, সুভাষচন্দ্রের শরীরের বয়সের একটা ছাপ পড়লেও তাকে চেনা যেত, কারণ খুব বেশি চেহারায় পরিবর্তন হয়নি। এরপরে মমতাদি সেই সাক্ষাৎ এবং চন্দননগরে নেতাজির আসার কথাও বললেন। ভদ্রমহিলা ছিলেন আগমনী ঘোষ। তার আবার দুটি মেয়ে ছিল, দুর্গা বলে একটি মেয়ে ছিল বড়টা, আর একটা ছেলে ছিল, জানি না, যাই হোক ওর নামটা ভুলে গেছি। তা তখন ওখানে যাওয়ার পরে বললো, দাদু কারোর সঙ্গে দেখা করে না, রাত্রিবেলা দাদু কোথায় কোথায় যায়। তা ওই যে গেছেন তখনই উনি দরজায়, একটা পেছনে ঘর ছিল, সেখানে আসলেন। এসে তা অরুণদাকে দেখে দুজনে মিলে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে এমন মনে হচ্ছিল যে হারানিধি হারিয়ে গেলে পেবে, পুনরায় পেবে যেমন আনন্দ হয় তেমনি যেমন ওনার চোখ দিয়ে জল পড়ছিল দুজনেই। তারপরে আমাদের বললেন, কি বলবেন না বলবেন জানি না, কথা বলবেন। তারপরে আমাদের বললেন, তোরা একটু ঘুরে আয়। আবার আমাকে বললেন যেন গেরুয়া পরা তান্ত্রিক বসনকে ভুড়িওয়ালা শিশুর দেখে যেন ভুলে যাস না। তা আমি একটুখানি মুখ পড়া করে ফেলি, কথাগুলো রাখি না। তা আমি যে আপনারা তো দেয়ালে দেখছি একটা ত্রিশূল, একটা ইয়ের মালা, রুদ্রাক্ষের মালা, তাহলে তারপরে এটা আমার ভেক, পরিষ্কার বললেন। তরুণদার সামনেই বললেন, কিছু কে বললেন। তারপরে ওদের সঙ্গে কি কথা হয়েছে, কি হলো, সারাদিন ধরে কথা বলেছে। তারপরে আমরা দুপুর কথা খেয়েছি। তারপরে অন্য ঘরে ছিল, ওনার এই কথা বলেছেন, কি বলেছেন জানি না, অনেক কথা, পুরনো কথা আর কি। এর কিছুদিন পরেই অরুণচন্দ্র দত্তের কাছে সুভাষচন্দ্র ইচ্ছা প্রকাশ করেছিলেন চন্দননগরে এসে থাকার। এর কারণ খুব স্পষ্ট। এর আগেও বিপ্লবীরা আশ্রয় গ্রহণ করতেন চন্দননগরে। সুভাষচন্দ্রের পুরনো স্মৃতি চন্দননগর যে বদলে গেছে সেটা তিনি বুঝতে পারেননি। তাই স্বাভাবিকভাবেই তিনি চেয়েছিলেন প্রবর্তক সঙ্গে এসে দিন যাপন করবেন। সুভাষচন্দ্র তখন সন্ন্যাসীর ছদ্মবেশে রয়েছেন এবং বিপ্লবী অরুণচন্দ্র দত্ত তাকে আশ্রয় দেন চন্দননগরে। মমতা দাস এ বিষয়ে বিস্তারিত এর আগেও ভিডিওতে বলেছেন, সেটা রয়েছে, এবং আমার বইতেও আমি মমতা দাসের সেই ইন্টারভিউটা সম্পূর্ণভাবে তুলে ধরেছি। আপনারা দেখতেই পারবেন সেখানে কি কি বলেছিলেন তিনি। বিষয় হলো, মমতা দাসের বলা কথার সত্যতা কোথায়। দুটো বিষয় আগেও বলেছি, আবার বলবো, এবং একটা বিষয় তো আজ সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরব। সেটা হলো, নেতাজি সেখানে বেশি দিন থাকতে পারেননি, কিন্তু সেখানে আসার আগে যখন অরুণচন্দ্র দত্তের সঙ্গে তার আলাপ হয়, তিনি তাকে বলেছিলেন এই গোটা বিষয়টি নিয়ে যেন আগামী 6 মাস কোথাও কাউকে অরুণবাবু না বলেন, কারণ সুভাষচন্দ্র চাননি হয়তো তার বিষয়টা নিয়ে অযাচিতভাবে কিছু মানুষ মাথা ঘামান। তাই তিনি গোপনীয়তা রাখতে চেয়েছিলেন। অরুণচন্দ্র দত্ত তাকে কথাও দিয়েছিলেন, বলেছিলেন এই বিষয়টা তিনি 6 মাসে কাউকে বলবেন না। তাই 1967 সালের অক্টোবর মাসে, মানে তিনি প্রথম গিয়েছিলেন এপ্রিল মাসে তার সঙ্গে দেখা করতে, 6 মাস পর মানে অক্টোবর মাসে প্রবর্তক সংঘের মুখপাত্র নবসংঘ পত্রিকা পূজা সংখ্যা ছিল, সেখানে অরুণচন্দ্র দত্ত একটা রহস্যজনক লেখা লিখলেন। সেই লেখাটার নাম কি ছিল? মিতাজি। আমি সেই লেখার বড় অংশ আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। কেই মিতাজি? এবং শেষে তিনি জয় হিন্দ দিয়ে শেষ করেছেন তার লেখনী। এই রহস্যজনক লেখায় যাকে তিনি মিতাজি বলছেন এবং যে বিষয়টাকে তিনি রহস্যজনকভাবে মানুষের সামনে তুলে ধরে রেকর্ড রাখতে চেয়েছেন, একটু বুদ্ধি খরচ করলেই বোঝা যায় সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু ছাড়া আর কেউই হতে পারেন না।
মমতা দাস একটা মিথ্যে গল্প যদি আমায় শুনিয়ে থাকতেন, তাহলে প্রবর্তক সঙ্গে পুরনো লাইব্রেরি ঘেঁটে যখন গবেষক লেখক সৈকত নিয়োগী পুরনো নবসঙ্গ পত্রিকাটা জোগাড় করে আনেন এবং সেই প্রবর্তক সঙ্গের মুখপত্র নবসঙ্গে এই লেখাটা খুঁজে পাওয়া যায়, তখন এটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না যে সত্যি এই লেখাটা বিপ্লবী অরুণচন্দ্র দত্ত লিখে গিয়েছিলেন। না হলে পুরনো পত্রিকায় এই লেখাটা থাকতো না। এক অতিশীপর বৃদ্ধা মমতা দাস কেন হঠাৎ করে এতদিন পর আমার কাছে এই কথাগুলো বলতে যাবেন? কি তার চাহিদা ছিল? না পরিবার, না সংসার, তার কেউ ছিল না। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে এই কথাগুলো তিনি কাউকে একটা বলে যেতে চেয়েছিলেন। তিনি যদি মিথ্যে বলতেন, তাহলে পুরনো পত্রিকায় তার কথার সত্যতা প্রমাণ করার জন্য অরুণচন্দ্র দত্ত এই রহস্যজনক লেখাটা লিখে যেতেন না। আপনাদের সামনে অরুণচন্দ্র দত্তের লেখা সেই মিতাজি প্রবন্ধের কিছু অংশ পড়ে আপনাদের শোনাবো। মিতাজি তার নিজের নতুন নেয়া নাম আনন্দ ভাই, আমি ডাকি মিতাজি। জীবনের গতিস্রোতে নাম ও রূপেরও আসা যাওয়া, চেতনার জন্মান্তরে পরিচয়ের রূপান্তর। নরেন দত্ত তাই স্বামী বিবেকানন্দ, আবার তারও পরে নরেন ভট্টাচার্যও হয়েছিলেন মানবেন্দ্র রায়। একটা চেনা অতি প্রিয় সুভাষিত নামের নামিও আজ আমার কাছে ধরা দিলেন নূতন রূপে, নূতন বেশে, নূতন ছন্দে। প্রীতি ও ভালোবাসার ডাক দিয়ে তিনি আমায় লিখলেন আমার নবরূপের অরুণ ভাই বলে। আমি তাকে লিখলাম মিতাজি সম্বোধনে। প্রিয় মিতাজি, সম্বোধনটা এভাবেই মনে ও কলমের ডগায় এলো, তাই লিখলাম। মাহেশ্বরী করুণার ইঙ্গিত তাতে আছে কিনা জানি না, কিন্তু এতে কিছু দুর্ভাবনার সম্ভাবনা নেই। এ আমার দ্বিতীয় পত্রের প্রারম্ভিক সম্বন্ধ সূচিকা। পরিচয়ের নবসূত্র। বন্ধু মুখে হঠাৎ গল্প শুনেছি বৈষ্ণব কবির গানের কুলি। কে বা শুনাইল শ্যামনাম, আমি নামও শুনিনি, পরিচয়ও জানিনি। আজও জানা ও চেনার জন্য আমার মনে কোনো কৌতূহল নেই। কত সাধুর প্রসঙ্গই তো কানে আসে, কিন্তু বন্ধু মুখে এই সাধুর সঙ্গে তার আলাপের দু একটা টুকরোর কথা শুনলেই আমার মন যে নিবিড় প্রীতির আকর্ষণ সঞ্চারিত হলো। তারই বসে পরদিন 11/4/67 ছুঁড়ে দিলাম যেন অলক্ষ্য শব্দভেদী বাণ। আমার লিপি মুখে বন্ধু মুখাত আপনার সঙ্গে আলাপের কথা শুনে ও আপনি চন্দননগরে আমাদের ও সঙ্গগুরুর কথা যে কোনো সূত্রে হোক জানেন, ইয়া অবগত হয়ে কেন জানি না অন্তরে একটা অজানা আনন্দ ও প্রীতি অনুভব করলাম। অন্তরে সেই অজ্ঞাত আকর্ষণেই আপনি কে তা না জানলেও আপনাকে দেখতে ও আমাদের এখানে পেতে ইচ্ছা রয়েছে। আপনাকে তাই আমন্ত্রণ জানাচ্ছি পরম পূজনীয় সঙ্গগুরুর স্মৃতিমন্দির ও অন্যান্য সঙ্গ প্রতিষ্ঠান দেখারও এই আমন্ত্রণ। আশা করি এই সাদর আমন্ত্রণ আপনি অন্তর দিয়েই গ্রহণ করবেন ও অনুকূল সাড়া দিবেন। জয় হিন্দ। 13 এপ্রিল রাত্রেই আমরা বিশ্বস্ত তরুণ দূত মমতা দাসের মামাতো ভাই শ্রী হিমাংশু কুমার দে, মানে গোপাল তার নাম, পত্রান্তর নিয়ে এলো মুক্তিতীর্থের নামাঙ্কিত লিপিপটে। সেই পত্রে ছাপা অক্ষরে শ্রী অরবিন্দের এই উক্তি উদ্ধৃত আছে: Whoever loves God in all and whose soul is founded upon the divine oneness, however he lives and acts in God. তিনি লিখলেন, বাবা অরুণ, যোগ একবার হলে ছিন্ন হয় না। তোমার প্রীতি ভালোবাসার অর্ঘ্য গ্রহণ করলুম আমার ফুরিয়ে যাওয়ার জীবনের মাহেশ্বরী কৃপালব্ধ অন্তর দিয়ে। চলাফেরা করার মতন দৈহিক সামর্থ্য নেই। জয়যাত্রার পুরোধা তোমরা দেবীর বোধন থামিও না। আমি তোমাদের কাছেই আছি, জীবিত বা মৃত থাকব, আশীর্বাদ নিও। আনন্দনাথ। পত্রের অক্ষরগুলো মনে তোলপাড় করতে লাগলো। রাত্রি 2:20 পর্যন্ত চোখে ঘুম এলো না। পত্রের তাৎপর্য মনে ক্রমশই মর্মপূর্ণ হয়ে ফুটে উঠতে লাগলো। পরে যখন ঘুমিয়ে পড়েছি, তাতে স্বপ্নমাল্য একই ধরনের, আমার সেই পরম প্রিয়জনেরই আবিষ্কারের কালচিত্র কল্পচিন্ত। মাহেশ্বরীর কৃপালব্ধ অন্তর দিয়ে তিনি আমার প্রতি ভালোবাসার অর্ঘ্য গ্রহণ করেছেন। আর জয়যাত্রার পুরোধা তোমরা দেবীর বোধন থামিও না। আমি তোমাদের কাছেই আছি, জীবিত বা মৃত থাকব। এই ইঙ্গিত, এই সংকেতটুকুই কি যথেষ্ট নয় তার পরিচয়ের, তাকে চেনার? আমার সংকল্প স্থির করার আর একটুও দেরি হলো না। স্থির হলো যাব, দেখা করব। পরদিন 14 এপ্রিল বঙ্গাব্দের শেষ তারিখ, 31 চৈত্র ভোরেই রওনা হলাম। আমরা 5 জন।
বন্ধুরা, বন্ধুকন্যা, আমি অরুণ দত্ত এবং আমার এক প্রিয় শিষ্যা কুমারী মমতা দাস পথে আর একজন গুরুভাই মধুসূদনও যোগ দিল যাত্রী দলে। এক তীর্থরাজের তীর্থযাত্রা, তীর্থপ্রধানেরই সন্ধানে। ফিরেছি রাত্রি 11টায়। সারাদিনটাই প্রায় কেটেছে 10টা থেকে সন্ধ্যা 6টা, তাঁরই সহবাসে, তাঁরই সঙ্গে আলাপে আলোচনায়। একটা সুনিবিড় ভাবরস ঘন চিরন্তন অন্তর সংযোগেরই সূচনা পর্ব, একটা নবজীবন গতি এবং জাতি সাধনারই শুভ সূত্রপাত লগ্ন। এই বিশিষ্ট যোগ লগ্নটুকুর সম্পূর্ণ বিবরণ লিখে রাখার কঠিন বোধ করছি। 6 মাস কাল এই গোপন রহস্য গুপ্ত রাখার প্রতিশ্রুতি দিয়েই আমি এসেছি। নিত্য যোগেরও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। আপনারা এবার বিচার করবেন। 1967 সালে বিপ্লবী অরুণ দত্ত নবসংঘ পত্রিকায় এই যে রহস্যজনক মিতাজি বলে যে লেখাটি লিখেছিলেন, এটা তিনি কেন লিখেছিলেন? কে সেই মিতাজি? আমি আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো মমতাদি তার ইন্টারভিউতে আরেকটা জিনিস আমায় বলেছিলেন। সুভাষচন্দ্রের চন্দননগর থাকার সময় কার্বঙ্কল হয়েছিল এবং তখন গড়িয়া অঞ্চলে ডাক্তার বিকাশ মৈত্রকে খুঁজে বের করা হয়েছিল। তিনি সুভাষচন্দ্রের কার্বঙ্কলের চিকিৎসা করবেন, একটা ছোট্ট অপারেশন করবেন। সেই মতন অরুণচন্দ্র দত্ত তার কাছে গিয়েছিলেন। এই কথা আমায় মমতাদি বলেছিলেন এবং আমি মমতাদির সেই কথাটা কিন্তু বিশ্বাস করিনি। সেটা সত্যি কি না সেটা যাচাই করবার জন্য ডাক্তার বিকাশ মৈত্রের ছেলে বিধান মৈত্রের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার ওখানে গিয়েছিলাম আমি, এবং সেখানে আমার কি অভিজ্ঞতা হয়েছিল এই বিষয়ে আমরা ভিডিও এবং বইতে বিস্তারিত আলোচনা করেছি। সেটাও তো আর সাজানো নয়। সুতরাং যারা আজ আমায় এই ইনভেস্টিগেশন নিয়ে বড় বড় কথা বলছেন, তাদের আমি বলি, আমি কিচ্ছু লুকিয়ে রাখিনি। আমি সেসব জায়গায় নাম দিয়ে দিয়েছি। নবসংঘ পত্রিকাটা এখনও আপনারা গিয়ে দেখে নিতে পারবেন প্রবর্তক সংঘের লাইব্রেরিতে গিয়ে। আমি তাদের ওপেন চ্যালেঞ্জ করছি, এবং যে ডাক্তার বিকাশ মৈত্রের পুত্র বিধান মৈত্রের সম্বন্ধে আমি বলেছি তিনি এখনও রয়েছেন। আমার বইয়ে এবং আমার ভিডিওতে আমি কোথায় কিভাবে তার দেখা পেয়েছি তাও বলেছি। কেউ গেলে যাচাই করে নিন। অদ্ভুতভাবে বিধান মৈত্র মমতাদের কথা বলাটা আমাকে হুবহু বলেছিলেন, এবং তিনি বলেছিলেন অরুণচন্দ্র দত্ত এসেছিলেন এবং তিনি নিজে তার বাবার নির্দেশ অনুযায়ী অরুণচন্দ্র দত্তকে আনতে গিয়েছিলেন। মমতাদি তার গুরু অরুণচন্দ্র দত্তের ঠিক যেরকম বর্ণনা দিয়েছিলেন, তিনি এতটাই উজ্জ্বল ছিলেন, এত ফর্সা ছিলেন, তাকে দেখলে মনে হতো যেন তার শরীর দিয়ে একটা প্রভা বা জ্যোতি বেরোচ্ছে, একটা আভা বেরোচ্ছে। ডাক্তার বিকাশ মৈত্রের ছেলে বিধান মৈত্র সেই একই কথা বলেছিলেন। কিভাবে সম্ভব বলতে পারেন? কিভাবে সম্ভব কোনো যুক্তিতে আপনি বলতে পারেন? সেই চন্দননগরের ওরকম একটা বৃদ্ধা মানুষ মমতা দাস আর আমার অঞ্চলে থাকা ডাক্তার বিকাশ মৈত্রের ছেলে বিধান মৈত্র একই গল্প বলছেন। সহায় সম্বলহীন বয়োবৃদ্ধা মমতা দাস কি আগে থেকে সবকিছু সেটিং করে গল্প বানিয়ে রেখেছিলেন? মৃত্যুর 1 বছর আগে তিনি জানতেন যে আমি হঠাৎ করে তার কাছে যাব খবর পেয়ে, এবং তিনি কিন্তু বিভিন্ন জায়গায় ব্যাপারটা বলে বেড়াতেন না। আমি নিজেই বিষয়টা জানতে পেরে তার কাছে ছুটে গিয়েছিলাম, কারণ আমার ভিডিওটা করার আগেই মমতা দাসের বিষয়টা খুব বেশি প্রচারে এবং আলোয় আসেনি। তাহলে মমতা দিয়ে এগুলো মিথ্যে বলে গেছেন বলছেন আপনারা? দেখুন, আমার কাছে নেতাজির বিষয় ইতিহাসটাই সবার আগে। কোনো আবেগ, কোনো মনে হওয়া বড় কথা নয়। তাই আবার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। বিকাশ মৈত্রের ছেলে বিধান মৈত্র ক্যামেরার সামনে আসতে চাননি। তিনি বলেছিলেন তার বাবার কাছে নির্দেশ ছিল বিষয়টা যেন কাউকে জানতে দেওয়া না হয়। তার বাবাও তাদেরকে দিয়ে তার পরিবারের সবাইকে শপথ দিয়েছিলেন, শপথ করিয়ে গিয়েছিলেন বিষয়টা যেন কাউকে জানতে না দেয়া হয়। সেকালের মানুষের মধ্যে কথা দিয়ে কথা রাখার প্রবণতা এইরকমই ছিল। আর বিপ্লবীর মন্ত্রগুপ্তি, সে তো আমাদের সবার জানা। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন মানুষ যদি কারোর কাছ থেকে কথা চান, তাহলে সেই কথা রাখতে বহু মানুষ যে জীবনও দিতে পারে, সেটা তো আমরা সকলেই জানি। এটুকুই খালি আপনাদের সামনে বলার ছিল। দেখুন, আমি কোনো গল্প তৈরি করি না, কোনো মিথ্যে প্রবঞ্চনা করি না আপনাদের সামনে। যা সত্যি, যা জানতে পেরেছি সেটা তুলে ধরলাম মাত্র। যারা বড় বড় গবেষক বলে নিজেদের দাবি করেন, তাদের দেখছি সত্যের মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছে নেই। তারা ভয় পাচ্ছেন তাদের রিসার্চ, তাদের এতদিনকার নাম যশ সবকিছু ধুলোয় মিশিয়ে যায়। আমার রিসার্চার হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি সাংবাদিক হই খুশি, তাই আমি আমার নিজের কাজ নিয়ে কোনো শঠতা করি না, কোনো লজ্জা পাই না। যা পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার কেউ যদি আমার এই কথাগুলো মিথ্যে বা ভুল প্রমাণ করে দিতে পারেন, আমি নত মস্তকে মেনে নেব। কিন্তু অবশ্যই যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে বলবেন। শুধুমাত্র মানুষকে আক্রমণ করার জন্য, মানুষের ওপর ব্যক্তিগত রাগ থেকে নেতাজি সুভাষচন্দ্রের একটা বিষয়কে মিথ্যে প্রমাণিত করতে চাইবেন না। এটা আপনার হীন মনের পরিচয়। আজকে শুধু এটুকুই বলতে এসেছিলাম, আর কিচ্ছু বলার নেই। জয় হিন্দ, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের তথ্য মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার মনে হয় উচিত।
ভালো লাগলে আয়াম্বুসকে সঙ্গে রাখতে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কমেন্ট সেকশনে এসে লিখবেন। আর যদি মনে করেন যে আয়াম্বুসের ভিডিও আসলে আপনি হোয়াটসঅ্যাপে পেতে চান, তাহলে এক্ষুনি চলে যান ডেসক্রিপশনে রয়েছে, ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, জয়েন করে নিন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। এখানেই শেষ করছি। জয় হিন্দ।